প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে একটি শিশুর জন্য মায়ের বুকের দুধের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আছেন এই বিষয়েরই একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন আমরা পরিচিত হই আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার নাজনীন আহমেদ 1963 সালের মার্চে রংপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1987 সালে রংপুর মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর FCPS ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি হলি ফ্যামিলি মেডিকেল কলেজে গাইনি অ্যান্ড অবস বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। ম্যাডাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ। যেটি বলছিলাম এবং যেটি আমাদের আজকের বিষয়, যে শিশুর জন্য মায়ের বুকের দুধের গুরুত্ব, আসলে কি দিয়ে শুরু করা উচিত সেটি যদি একটু জানতে চাই, যে গুরুত্ব কতখানি? আসলে যেটা কথা হচ্ছে, আসলে মায়ের বুকের দুধের কোনো বিকল্প নেই, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এখন এই বিকল্প নেই কেন বা এটা গুরুত্বটা কি, সেটাই আপনি হয়তো জানতে চাচ্ছেন। অবশ্যই। তো আমার মনে হয় যে আসলে এটা আমাদের এখান থেকে শুরু করা উচিত, যে আসলে বুকের দুধটা কখন থেকে আমরা প্রথম শুরু করব এবং সেটার কি উপকারিতা বা কি গুরুত্ব। অবশ্যই, যে একটি শিশুর একেবারে শুরু থেকে কতদিন পর্যন্ত আসলে বুকের দুধটা চালিয়ে যাওয়া উচিত বা কতদিন খাওয়া উচিত, কি কি ধরনের প্রয়োজনীয়তা এর মধ্যে রয়েছে, উপকারিতার মধ্যে রয়েছে, বিষয়গুলো সম্পর্কে আমি একটু বিস্তারিত জানতে চাইব আপনার কাছ থেকে। এখন যেটা হচ্ছে যে আসলে আমরা যেটা বলি যে যখন একটা শিশু জাস্ট ভূমিষ্ঠ হবে, তখন জাস্ট তার আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে কিন্তু বাচ্চাকে মায়ের বুকের দুধ খাওয়ানো উচিত, বুকে দিয়ে দেওয়া উচিত। তো এইটাকে যেটা প্রথমে যেটা আসে সেটাকে বলা হয় শাল দুধ। তো শাল দুধের একটা অনেক বড় একটা উপকারিতা আছে, কারণ এই শাল দুধটা যদি বাচ্চা পান করে তাহলে শাল দুধের জন্য বাচ্চাকে বলা হয় যে এটা তার জীবনের প্রথম টিকা। তার জন্য তার শরীরে বিভিন্ন রকম অসুখ বিসুখ এগুলি তার হবে না, এবং সে যে মায়ের সাথে তার একই সাথে যে একটা গরম, যে মায়ের বুকের তাপটা পাচ্ছে, তাতে করে তাকে এটাকে একটা ইনকিউবেটর বলা হয়, যে তার যে তাপমাত্রাটাকে ধরে রাখার জন্য। হ্যাঁ, তো বাচ্চা একটা তাপমাত্রা পাচ্ছে, মায়ের তাপমাত্রা থেকে সে তার ইনফেকশন যত কিছু আছে সেগুলোকে সে প্রিভেন্ট করতে পারছে, তার ইনফেকশন হবে না। এটা একটা বিরাট বড় উপকারিতা। তাছাড়া দেখা যায় যে শাল দুধ যে বাচ্চা পান করে সেই বাচ্চা জন্ডিস হয় না। জন্ডিস হয় না এই কারণে। শাল দুধ আসলে কোনটা, এটি কিন্তু অনেকে বুঝতে পারে না। শাল দুধ হচ্ছে প্রথমে মায়ের বুকের থেকে যে একটা হলদে রঙের একটা আঠালো ঘন একটা দুধ বের হয়, যেটা পরিমাণে খুবই কম। অনেক সময় মারা মনে করে এতটুকু দুধ দিয়ে বাচ্চা কিভাবে হবে, আসলে সেটা না, কারণ তারা এই কালারটা অন্যরকম দেখে বোধহয় শুরুতে ফেলে দেওয়ার একটা আগ্রহ প্রকাশ করে। তারা মনে করে এটা বোধহয় একটু ইনফেকশন জাতীয় কিছু বা এখানে পুজ বা কিছু এরকম মনে করে। আসলে শাল দুধটা ধরনই এরকম, এবং শাল দুধটা ঘন হয়েছে, এর মধ্যে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে, এবং যেটা আমিষ যেটাকে বলা হয়, যে যেটা প্রচুর পরিমাণে দরকার বাচ্চার বৃদ্ধির জন্য, বাচ্চার বুদ্ধি ডেভেলপমেন্টের জন্য, এরকম অনেক কাজ করে এই শাল দুধ। তো পরিমাণে যেহেতু এত কম হয়, মারা মনে করে যে এত কম হয়তো বাচ্চার পেট ভরছে না বা বাচ্চা পাচ্ছে না। তো আসলে যেটা হয় যে প্রথম দিকে 1-2 দিন যেটা শাল দুধটা থাকে, তখন কিন্তু বাচ্চার চাহিদা খুবই কম থাকে, মানে বাচ্চার স্টোমাকটা থাকে জাস্ট একটা মার্বেলের মতো। তো ততটুকু তার দেখা যায় যে হয়তো তার 5 to 10 ml সাফিসিয়েন্ট, এবং এটার মধ্যে এতটুকুর মধ্যে প্রচুর পরিমাণে তার মানে সবকিছু উপাদান আছে, যেটা বাচ্চাকে পরিপূর্ণ করার জন্য যথেষ্ট। কাজে এই শাল দুধটা খেলে বাচ্চার অনেক উপকারিতা হবে। এবং আরেকটা বিষয় যেটি মায়েরা একটু ভুল করে থাকেন বা ভুল বুঝে থাকেন, যে একটি শিশু ভূমিষ্ঠ হওয়ার কিছুদিনের মধ্যে প্রথম সপ্তাহ বা প্রথম 2 সপ্তাহ কিন্তু ওজনটা কমতে থাকে। ওই সময়টাতে তারা একটু ভ্রান্তির মধ্যে পড়ে যান, যে হয়তো তার বুকের দুধটা তার বাচ্চার জন্য সাফিসিয়েন্ট হচ্ছে না, এবং ওই সময় কিন্তু তারা বাইরের দুধটার সাথে সাথে শুরু করে ফেলার মতো একটি ভুল করে থাকেন। এটি আসলে কতখানি? সেটাই, মানে যেটা হয় কি, প্রথম থেকে তো বাচ্চার যে এক্সট্রা যে ফ্লুইডটা থাকে, পানি যেটা থাকে মায়ের পেট থেকে যেটা নিয়ে আসে, তো মায়ের হরমোনের ইনফ্লুয়েন্সটা চলে যায়, কাজেই তার যে এক্সট্রা যে মানে বাইরের যে তার ফ্যাটের ইয়েটা, ওইটা কিন্তু কমে যায়। তো তার মানে না যে বাচ্চার ওজন কমে গেল। হ্যাঁ, একটা বাচ্চাকে কখন আমরা মনে করবো পাচ্ছে না, বাচ্চাটা কি, বাচ্চাটা হয়তো দেখা যাবে যে সারাক্ষণ কান্নাকাটি করবে, বাচ্চাটা দেখা যাবে যে হয়তো খাচ্ছে তারপর সে কান্নাকাটি করছে, অথবা দেখা গেল যে সে তার প্রসাব ঠিক মতো বাচ্চাটার হচ্ছে না। তো বাচ্চা বলা হয় যে একটা বাচ্চা সারাদিনে অন্তত 6 বার প্রসাব করবে। তো এখন বাচ্চা যদি সারাদিনে 6 বার প্রসাব করে, এবং যদি সে পরিতৃপ্ত তাকে দেখতে লাগে, সে যদি দেখা যায় খেলাধুলা ঠিক মতো করছে, বুকের দুধ খাওয়ার পরেও সে
কান্নাকাটি করছে না, তাহলে তো বুঝতেই পারবো যে না ঠিক আছে, বাচ্চা ঠিক আছে। এবং বাচ্চার কান্না দেখে অনেক সময় মায়েরা একটু ভয়ের মধ্যে পড়ে যান যে বোধহয় তার বুকের দুধটা সেভাবে পাচ্ছেন না। কোন কোন বিষয়গুলো আসলে মাথায় রাখতে হবে যখন একটি বাচ্চাকে বুকের দুধ খাওয়ান তার মা, যাতে করে সত্যিকার অর্থেই সাফিসিয়েন্ট দুধের পরিমাণটা যাতে পায় একটি বাচ্চা সেক্ষেত্রে? আচ্ছা, তাহলে সবচেয়ে আগে হচ্ছে মা নিজের দিকে খেয়াল করবে। সে তার নিজে যখন সে মেন্টালি এবং ফিজিক্যালি দুদিকে যেন সে তার মানে ফিট থাকে। হ্যাঁ, তাকে মনের দিক থেকেও একটা জিনিস চিন্তা করতে হবে। একটা মা দেখবেন সে যদি গর্ভকালীন সময় থেকেই চিন্তা করে যে তার বাচ্চাকে তাকে বুকের দুধই শুধু খাওয়াতে হবে, এবং আমরা বলি 6 মাস পর্যন্ত, টানা 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়াবে, কোনো রকম পানিও না। কারণ বুকের দুধের মধ্যে এত পরিমাণ পানি থাকে যে বাচ্চার আলাদা কোনো পানিরও দরকার হয় না। ইভেন যদি অনেক গরমও পড়ে তাতেও কিন্তু বাচ্চার আলাদা কোনো পানির দরকার পড়ে না। মানে 6 মাসের মধ্যে শুধুমাত্র বুকের দুধটাই হবে তার একমাত্র খাবার, শুধুমাত্র বুকের দুধটা। এখন একটা মা যদি মেন্টালি সে প্রিপেয়ার থাকে, তার কিন্তু অটোমেটিক্যালি বুকের দুধটা তার তৈরি হবে। কারণ বুকের দুধটা তৈরি হয় মাথা থেকে এবং আলটিমেটলি এটা ব্রেস্ট দিয়ে আসে। কাজেই মাকে প্রথমে মেন্টালি সাউন্ড হতে হবে, তার ইচ্ছাটা একদম 100% থাকতে হবে, তার নিজেকে দেখা যাবে যে শারীরিকভাবে সুস্থ থাকতে হবে, বিশ্রাম নিতে হবে ঠিকমতো, পাশাপাশি পরিবার যে সমস্ত লোকজন তার সাথে আছে তাদেরকেও তাকে এমন একটা পরিবেশ দিতে হবে যাতে মাটা মেন্টালি এবং ফিজিক্যালি সে ফিট থাকে। তারপর মা খাওয়া দাওয়াটা, যেমন তার একটু ফ্লুইড, বলা হয় যে বুকের দুধ দেওয়ার আগে আপনি একটু বেশি করে পানি বা একটু শরবত এই টাইপের কিছু খেয়ে ফেলবেন, যাতে করে মা কি হবে পানি জাতীয় কিছু, তাহলে হবে কি মায়ের যে ডিহাইড্রেশন হয়, একটা জিনিস তো মায়ের কাছ থেকেই বাচ্চা পাচ্ছে, কাজে মায়ের তো কিছু ডেফিসিয়েন্সি হওয়ারই কথা। সেই জন্য মা যেন পর্যাপ্ত পরিমাণে পানি খায় বা পানি জাতীয় খাবার খায়, শরবত খায়, এগুলো খেয়াল করতে হবে। তারপরে সে কি করবে, যে সঠিকভাবে সে নিজে বসবে এবং সঠিকভাবে বাচ্চাটাকে তাকে বলা হয় পজিশনিং অ্যান্ড অ্যাটাচমেন্ট। একটা বাচ্চার যদি পজিশন এবং অ্যাটাচমেন্ট যদি মায়ের সাথে ঠিক মতো হয়, বাকি মায়ের বুকের দুধ আসতে বাধ্য। তো পজিশনে কিছু ব্যাপার আছে, আমরা বলি যে যখন একটা বাচ্চাকে আপনি ধরবেন, বলা হয় যে মা বাচ্চাকে কিভাবে ধরবে। সে বলে যে বাচ্চাকে একটা, মনে করেন এখানে বাচ্চা আছে, তার হাতের কোণের মধ্যে বাচ্চার মাথাটা থাকবে এবং তার বাচ্চার যে বাটকটা, পাছাটা যেটা, সে তার হাতের তালুতে ধরবে। হ্যাঁ, তালুতে ধরে বাচ্চাটাকে একই সরল রেখায়, বাচ্চার মাথা, পিঠ এবং পাছাটা একই সরল রেখা থাকবে। হ্যাঁ, তারপর সে কি করবে, বাচ্চাটাকে তার দিকে একটু ঝুলিয়ে রাখবে। বাচ্চার পেটটা মায়ের বুকের সাথে লেগে থাকবে এবং বাচ্চার মুখটা মায়ের ব্রেস্টের দিকে থাকবে। তো এরকম একটা পজিশনে সে করবে, পুরা বডিটা কিন্তু মায়ের একই হাতে আসছে, সে যে ব্রেস্টে খাওয়াবে সেই হাতটা সে ইউজ করবে। এরপরে বাচ্চার এই প্রশিক্ষণগুলোকে আপনারা ব্যক্তিগতভাবে দিয়ে থাকেন? আমরা ব্যক্তিগতভাবে দিয়ে থাকি। কারণ আমরা জানি যে একটা আসলে মাকে, আমরা যখন অ্যান্টিনেটাল পিরিয়ডে আমরা মাকে চেক আপ করি না, তখনই কিন্তু বলে দিই যে আপনার বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোর কী গুরুত্ব, এবং অনেক সময় আমরা দেখিয়েও দিই এরকমভাবে সব পজিশনিং করবেন, বা অ্যাটাচমেন্টটা যে বাচ্চাকে যখন খাবে বাচ্চা, তার ব্রেস্টটা সে কীভাবে ধরবে, এটারও কিন্তু একটা সিস্টেম আছে। যে ব্রেস্ট ধরার সময় অনেকে দেখা যায় কেচির মতো করে এইভাবে ধরে, এইভাবে ধরলে কিন্তু বুকের দুধটা ব্লক হয়ে থাকে, তখন আসে না। তখন বলা হয় যে এরকম সি অক্ষরের মতো ধরবে, মানে তার বৃদ্ধাঙ্গুলটা থাকবে ব্রেস্টের উপরে, এরিওলের উপরে, এবং 4টা ফিঙ্গার থাকবে ব্রেস্টের নিচে। তারপরে সে কী করবে, বাচ্চাকে যে খাওয়াবে, বাচ্চাকে একটু টাচ করাবে নিপলে, বাচ্চা যখন বড় করে হা করবে, তার পুরো এরিওলা মানে হচ্ছে বুকের চারিদিকে যে কালো অংশটা বাচ্চার মুখে দেবে। তখন বাচ্চার কি হবে, থুতনিটা ব্রেস্টের সাথে লেগে থাকবে, হ্যাঁ, এবং নিচের ঠোঁটটা তার বাচ্চাটা উল্টে থাকবে। এবং সে কিভাবে বুঝবে অ্যাটাচমেন্টটা ঠিক মতো হয়েছে, যখন দেখবে এরিওলার তার উপরের পোর্শনটা যে পোর্শনের চাইতে বেশি দেখা যাচ্ছে। হ্যাঁ, এরকম যদি সে পজিশনিং এবং অ্যাটাচমেন্ট করে, বাচ্চা কিন্তু অবশ্যই বুকের দুধটা টেনে টেনে খাবে এবং আস্তে আস্তে সে তার এই হ্যাবিটটা পুরোপুরি বুঝে ফেলবে এবং একবার সে ধরে ফেললে তারপরে তাকে আর শেখাতে হবে না, সে অটোমেটিক্যালি ওভাবেই সে খাবে। আচ্ছা, তো যেটি বলছিলেন ম্যাডাম, যে অনেক ক্ষেত্রে আমি একটু যারা কর্মজীবী মা তাদের কথা একটু চিন্তা করি, অনেক ক্ষেত্রেই কিন্তু দেখা যায় যে বাচ্চাকে বুকের দুধ তারা দিতে পারেন না, কারণ তাদের সময় মতো যেতে হবে অফিসে। সেক্ষেত্রে যদি রেখে দেওয়ার একটি বিষয় থাকে, কিভাবে রাখবে এবং সেই বাচ্চাটি যাতে অ্যাপ্রোপ্রিয়েট বুকের দুধটা পায় সাফিশিয়েন্ট অ্যামাউন্টে, কি ধরনের পদক্ষেপ নিতে হবে? খুবই একটা ভালো প্রশ্ন করেছেন, এবং আসলে এটা একটা একদম ডে টু ডে একটা প্রবলেম।
আমাদের তো বেশিরভাগ মহিলারা এখন বাইরে বাইরে কাজ করে, তাই না? অবশ্য আজকাল বলা হয়েছে ব্রেস্ট ফিডিং কর্নার রাখার জন্য, যে প্রত্যেকটা অফিসের যেন ব্রেস্ট ফিডিং কর্নার থাকে, যাতে মা বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে পারে। এবং আরেকটি বিষয় সেটি হচ্ছে সরকারিভাবে যারা আছেন তারা কিন্তু অনেক দিনের একটা ছুটি পাচ্ছেন, ম্যাটারনিটি যে লিভটা পাচ্ছেন, এটি কিন্তু অনেক বড় একটা পাওনা মায়েদের জন্য। আমরা আসলে এই গভর্নমেন্টের কাছে অনেক ঋণী যে উনি আমাদেরকে এরকম একটা মেয়েদের জন্য এরকম একটা সুযোগ তৈরি করে দিয়েছেন। তো কিন্তু যারা তারপরও যারা এর মধ্যে এই সুবিধাটুকু পাচ্ছেন না, তাদের ক্ষেত্রে আসলে কি করণীয়? এখন তাদের ক্ষেত্রে যেটা হচ্ছে যে তারা বুকের দুধ চেপে রেখে যেতে পারে, মানে এটাকে সংরক্ষণ করতে পারে। তো সংরক্ষণ করার নিয়ম হচ্ছে বুকের দুধ চেপে সে যখন যাবে, এখন এক একটা মা এক একটা টাইমে হতে থাকে, কেউ হয়তো 6 ঘন্টার জন্য, কেউ 8 ঘন্টার জন্য, কেউ 12 ঘন্টার জন্য বাইরে থাকতে পারে। তো আমরা বলি যে স্বাভাবিক টেম্পারেচার, রুমের টেম্পারেচারের একটা মানে বুকের দুধ বের করে গালিয়ে যে প্রিজার্ভ করবে, রেখে দিবে, সেটা হচ্ছে সে 6 থেকে 8 ঘন্টা নর্মাল টেম্পারেচারে রাখতে পারে। আচ্ছা, মানে ফ্রিজে রাখারও দরকার নেই। 6 থেকে 8 ঘন্টা যদি উনি বাইরে থাকেন, তার মধ্যে যদি চলে আসেন, উনি বাসায় ওরকম একটা পরিষ্কার একটা কন্টেনারের মধ্যে, সেই কন্টেনারটা একটা হোয়াইট মুখের একটা, সাধারণত বলা হয় কোনো সিরামিক্স, মেলামাইন এই ধরনের কন্টেনারে করে বাচ্চাকে খাওয়াতে এবং ওখানে গালতে। তাহলে হবে কি যে সেটিকে চামচ দিয়ে খাওয়াতে হবে, চামচ দিয়ে খাওয়াতে পারে অথবা কন্টেনার সহও কিন্তু খাওয়াতে পারে। হ্যাঁ, বাচ্চাকে খাওয়াতে গেলে সেখানেও একটা প্রসিডিউর আছে যে বাচ্চাকে শুধুমাত্র ওই কন্টেনার যদি বাচ্চা শুধুমাত্র নিচের ঠোঁটে একটু ধরা যায়, বাচ্চা যখন একটুখানি স্বাদ পাবে বুকের দুধে, সে কিন্তু জিভ দিয়ে টেনে টেনে চুষে চুষে দুধটা খেয়ে ফেলবে। ঢেলে দেওয়ার দরকার নেই। ঢেলে দিলে অনেক সময় যেটা হয় কি শ্বাসনালীতে চলে যায়। তো যেটা বলছিলাম যে সংরক্ষণ করার উপায়, তো প্রথমে 6 থেকে 8 ঘন্টা তো সেই রুমের মধ্যে, সে রুম টেম্পারেচারতে সে সংরক্ষণ করতে পারছে। এরপরে আরও বেশি যদি তাকে থাকতে হয়, তাহলে সে 24 ঘন্টার জন্য ফ্রিজে, একটা নর্মাল যে ফ্রিজ আমাদের বাসায় নর্মাল ফ্রিজের মধ্যে রাখতে পারবে। আবার অনেক সময় অনেকে দেখা যায় লং টাইম হয়তো গেল, তখন সে বুকের দুধ খাওয়াবে, সেক্ষেত্রে আগে থেকেই প্রিপারেশন নিয়ে সে যদি অনেকগুলো কন্টেনার ঠিক করে 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 ওইভাবেই রেখে দেয়, তাহলে বলা হয় 6 মাস থেকে 1 বছর পর্যন্ত কিন্তু ডিপ ফ্রিজে বুকের দুধ রাখা যায়, এবং সেটা ভালো থাকে। মানে সব রকম ব্যবস্থাই রয়েছে আসলে, যদি ইচ্ছা থাকে মায়ের তার শিশুটিকে তার বুকের দুধ খাওয়ানোর। ম্যাডাম, অনেক অনেক ধন্যবাদ। আশা করছি আপনি যে পরামর্শগুলো আমাদের দিয়েছেন, আমাদের যারা মায়েরা আছেন তাদের অনেক উপকার এসেছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ, এবং এনটিভিকেও অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম শিশুর জন্য মায়ের বুকের দুধের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা। আশা করছি আপনাদের উপকারে আসবে আমাদের আজকের আলোচনা। আজকে যে আসনটা করবো এটা হচ্ছে ধনুরাসন বা বো পোজ। এতে শরীর অনেকটা ধনুকের মতো বাঁকিয়ে যায় জন্য এর নাম হচ্ছে ধনুরাসন। সব ক্ষেত্রে আমরা দেখা যায় যে শরীর আমরা সবসময় সামনের দিকে ঝুঁকে কাজগুলো করা হয়, কিন্তু রিভার্স বা উল্টো দিকে করা হয় না, এবং সেই কারণে মেরুদণ্ডের যে ফ্লেক্সিবিলিটিটা সেটা কমে যায়, এবং কমে যাওয়ার কারণে যে বার্ধক্য আসে, যেটা বলে যে শুকনো জিনিস সহজে ভেঙে যায়, কিন্তু যেটি সব দিকেই ঘোরানো যায় সেই জিনিসটা কিন্তু ভাঙতে গেলে পরে খুব কঠিন। তো মেরুদণ্ডটাও তাই আমরা দেখা যাচ্ছে যে একটা পোজে সবসময় থাকতে থাকতে এটা শক্ত হয়ে যাওয়ার কারণে তখন আমাদের মুভমেন্টটা লিমিটেড হয়ে যায়। তো এখানে আমরা দেখব যে বো পোজ বা ধনুরাসনের ফলে কিভাবে মেরুদণ্ডের রিভার্স অ্যাকশনটাও হচ্ছে। ওকে লিও, উপর হয়ে শুয়ে পা কাছাকাছি রেখে দেন এক হাত দিয়ে এক পায়ের গোড়ালি ধরে ইনহেল প্রথমে রেডি। এক্সেলে প্রথমে কী করতে হবে, পেটটা ভেতরে নিয়ে, কারণ লোয়ার ব্যাকের কাজ হচ্ছে, পেটটা ছেড়ে দিয়ে করলে হবে না। অ্যান্ড দেন ইনহেল অ্যান্ড আপ, যতটুকু হালকা হালকা যতটুকু পারা যাচ্ছে। দিস ইজ বেসিক। খেয়াল করতে হবে যে হাঁটুটা ফ্লোর থেকে উঠবে এবং চেস্টটাও ফ্লোর থেকে উঠবে। অ্যান্ড স্টে দেয়ার, তাতে যেটা হচ্ছে যে মেরুদণ্ডর কাজটা হচ্ছে। অ্যান্ড ইনহেল অ্যান্ড এক্সেল, রিল্যাক্স, আস্তে করে হাত ছেড়ে দিবে। হ্যাঁ, এখানটা দম আটকে রেখে যেন করবেন না, নিঃশ্বাস নিতে নিতে উঠবেন, কিন্তু যখন যাচ্ছেন তখন নর্মাল ব্রিদিং যেন হয়। পুরো শরীরটা ধনুকের মতো বাঁকিয়ে যাচ্ছে, স্পাইনের কাজটা হচ্ছে। ওকে, যখন অ্যাডভান্স মুভ হচ্ছে তখন কিভাবে মুভটা হবে। ওকে লিও, গো ইন, ইয়েস, তোমার নিজের মতো করে ইনহেল অ্যান্ড আপ, ইয়েস, অ্যান্ড দেন রোল ওয়ান সাইড and balance, and then center, yes, and then roll other side, yes, and then balance and stay there যতটুকু পারা যাচ্ছে, and inhale and exhale down, relax, okay, up. যেটা হলো যে যখন ওই মুভটা আপনি অনেকক্ষণ থাকতে পারছেন,
থাকতে পারার পরে সেই মেরুদণ্ড ওখান থেকে রোল অবস্থায় যখন আপনি ধরা অবস্থায় এই পাশ ওপাশ রোল করতে পারবেন, তার মানে তখন স্পাইনে সেই ধরনের করে ব্যালেন্সটাও আপনার প্র্যাকটিসটা হয়ে যাচ্ছে এবং তার সাথে সাথে ব্রিদিংটাও কাজ হচ্ছে। তো সব মিলিয়ে ধনুরাসনটা যে কোনো যখন আপনি সামনে ঝুঁকে কোনো আসন করবেন তার কাউন্টার পোজ হিসেবে ধনুরাসনটা করলে, মানে সামনে যখন ঝুঁকবেন তার উল্টোর দিকে যাবেন, তখন মেরুদণ্ডের ব্লাড সার্কুলেশন বা আদার জিনিসগুলো ভালো হয়। তার ফলে এর লঞ্জিভিটি, মানে আপনি ইয়াং থাকতে হলে তখন এই মুভগুলো আপনাকে খুব হেল্প করবে। প্রিয় দর্শক, ছোলার রয়েছে অনেক প্রয়োজনীয় পুষ্টিগুণ। ছোলার বিভিন্ন পুষ্টিগুণাগুণ নিয়ে চলুন শুনি একজন পুষ্টিবিদের পরামর্শ। দর্শক, ছোলা আমাদের দেশের অতি পরিচিত একটি ডাল। শুধুমাত্র রোজাই নয়, আজকাল কিন্তু আমরা সবসময় ছোলা খেয়ে থাকি। ছোলার কিন্তু অনেক পুষ্টিগুণ রয়েছে। এটা প্রোটিন গ্রুপের মধ্যে অন্তর্ভুক্ত এবং সেকেন্ড ক্লাস প্রোটিন হিসেবে পরিচিত, কেননা ছোলা হচ্ছে আমাদের শরীরে বেশ প্রোটিনের চাহিদা পূরণ করতে সাহায্য করে থাকে। এটি ডাল হিসেবে এত বেশি উন্নত কেননা এই ডালে রয়েছে হাই ফাইবার, অর্থাৎ ছোলা থেকে পেয়ে যাবেন আপনি অনেক খাদ্য আঁশ। বেশ কিছু গবেষণায় দেখা গেছে যে ছোলা খাওয়ার পর সেটি আমাদের রক্তে ব্লাড সুগারের মাত্রা খুব ধীরে ধীরে বাড়ায় এবং ছোলার ফাইবার ব্লাডে উপস্থিত গ্লুকোজের মাত্রাকে নিয়ন্ত্রণে সাহায্য করে। সেই জন্য ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে এই ছোলার কিন্তু কোনো জুড়ি নেই এবং তাদের খাদ্য তালিকায় আমরা পুষ্টিবিদ হিসাবে কখনো কোনো না কোনোভাবে ছোলা লিখে থাকি। তবে এটা ঠিক, যাদের কিডনি সমস্যা রয়েছে তাদের জন্য এই ছোলা অবশ্যই খাওয়া যাবে না। ছোলার সবচেয়ে বড় গুণ হচ্ছে যে ছোলার মধ্যে বেশ কিছু মিনারেলস পাওয়া যায়, বিশেষ করে কপার, ম্যাঙ্গানিজ, যেগুলো খুব লেস অ্যামাউন্টে আমাদের শরীরে লাগে কিন্তু যাদের আমাদের শরীরে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা। শুধুমাত্র কার্বোহাইড্রেট, ফাইবার বা প্রোটিন হিসেবে নয়, বেশ কিছু ভিটামিনস ও মিনারেলস হিসেবে কিন্তু ছোলার কোনো জুড়ি নেই এবং এটিকে কমপ্লিট মিল হিসেবে কিন্তু আপনারা চাইলে খেতে পারেন, কারণ এই একটি ছোলা থেকে মেজর এবং মাইক্রোনিউট্রিয়েন্টসের সব কিছুই পাওয়া যায়। তবে আমাদের দেশে বেশ কিছু বিষয় লক্ষ্য করা যায় যে ছোলা অনেককেই দেখা যায় যে না ভিজিয়ে খুব কুইক সিদ্ধ করে খেতে, যেটি স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই ক্ষতিকর। মনে রাখবেন, ছোলাকে অবশ্যই সারা রাত ভিজিয়ে রাখতে হয়, অথবা সেটা সম্ভব না হলে মিনিমাম 6 ঘন্টা আপনাকে ছোলা ভিজিয়ে রাখতে হবে। এতে করে ছোলার যে বাহ্যিক কেমিক্যালস বা ফাইটিনসগুলো আছে সেগুলো কিন্তু চলে যাবে, যা আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী এবং সেই ছোলা কিন্তু খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। এছাড়াও রোজা ছাড়াও আমরা সবসময় বলে থাকি যারা এক্সারসাইজ করেন তাদেরকে ছোলাটা একটি মিল হিসেবে রাখতে, বিশেষ করে ছোলার সাথে যদি টক দই অ্যাড করে খাওয়া যায় তাহলে ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাস দুটো প্রোটিনই আপনি পেয়ে যাবেন। যারা ওজন কমাতে চায় তাদেরকে আমরা দুপুরের বা রাতের মিল হিসেবে অনেক সময় টক দই, ছোলা ও সবজি এই 3টা খাবারকে রেকমেন্ড করে থাকি, কেননা ছোলার ফাইবার শরীরের ওজন কমাতে সাহায্য করে। দর্শক, প্রোটিনের চাহিদা পূরণ করতে আমাদেরকে সারাদিনে মাছ, মাংস, দুধ, ডিম, ডাল সবই খেতে হয়, যার মধ্যে প্রাণীজ প্রোটিনগুলো হচ্ছে ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাস প্রোটিন হিসেবে আমরা এই ডালটাকে এবং বাদামকে রিকমেন্ড করে থাকি। তাই যাদের ব্লাডে কোলেস্টেরলের মাত্রা বেশি তাদের প্রোটিনের চাহিদা পূরণ করা কিন্তু বাদ দেওয়া যাবে না। সেই জন্য মাছ, মাংস একটু কমিয়ে প্রোটিনের সেই চাহিদা যদি ছোলা থেকে পূরণ করা যায় তবে কিন্তু সহসায় আপনি রক্তে কোলেস্টেরল কমাতে পারবেন। এছাড়া ছোলা আমাদের দেশে সাধারণত 2 ভাবে খাওয়া হয়ে থাকে। একটি হচ্ছে আস্ত ছোলা, যেটাকে আমরা অনেক সময় ভেজে খাই, মানে রোস্টেড হিসেবে খাই অথবা সিদ্ধ করে খাই। আরেকটি হচ্ছে ছোলার ছাতু। আমাদের দেশে গ্রাম অঞ্চলে অনেক জায়গায় কিন্তু ছোলাকে পাউডার করে এই ছাতুটিকে ব্যবহার করা হয়। যাদের ওজন বাড়ানোর প্রয়োজন হয় এবং বাচ্চাদের খাবারে সাধারণত এই ছোলার ছাতু ব্যবহার করা হয়ে থাকে। আর আস্ত ছোলা আমাদের দেশে আমরা রোজার সময় লক্ষ্য করেছেন যে ছোলাটাকে অনেক তেল দিয়ে ভুনে খাওয়া হয়। দর্শক, যে কোনো খাবারেরই কিন্তু রয়েছে আসলে অনেক পুষ্টিগুণ, কিন্তু সেই পুষ্টিটা আপনি কিভাবে পাচ্ছেন সেটা ডিপেন্ড করবে আপনার রান্নার উপর। তাই আমার সাজেশন হবে খুব বেশি তেল দিয়ে ছোলাকে ভুনে তার পুষ্টিগুণটাকে নষ্ট করবেন না, বরং ছোলা সিদ্ধ করে তার সাথে টমেটো, শসা, কাঁচামরিচ, একটু অলিভ অয়েল বা একটু সরিষার তেল মিক্স করে নিলে সেটাই কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী হবে। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আজকের হেলথ টিপস। যারা চোখে কন্টাক্ট লেন্স ব্যবহার করেন তারা কখনো লেন্স পরা অবস্থায় সুইমিং পুলে সাঁতার কাটবেন না।
কারণ সুইমিং পুলের পানি অনেকে ব্যবহার করেন বলে এখান থেকে চোখে ভাইরাল ইনফেকশন হতে পারে। আবার পানির ক্লোরিনের কারণে আপনার কন্টাক্ট লেন্স নষ্ট হয়ে যেতে পারে। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে আপনাদের যদি কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসিসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। পেটের ভিতরে একটা ব্যাগের মতো স্ট্রাকচার বা অর্গান থাকে, যেটাকে আমরা স্টমাক বা পাকস্থলী বলছি। পাকস্থলীর মধ্যে আমাদের খাবারটা যেটা আমরা খেলাম চিবিয়ে সেটা জমা হয় এবং সেখান থেকেই ডাইজেশনটা শুরু হয়, যে হজম হওয়ার যে প্রক্রিয়াটা এটা শুরু হয়। এটা একটা ব্যাগের মতো এবং এখানে আমাদের 3.5-4 ঘন্টা এই খাবারটা থাকে। তো এই জায়গাটাই হচ্ছে পাকস্থলী, মানে আমাদের খাবার বেঁচে থাকার জন্য খুবই প্রয়োজনীয় একটা অর্গান আমি বলবো। এই পাকস্থলীর যে মিউকাস মেমব্রেন, ভিতরের যে ঝিল্লি বা পর্দা আছে, এখান থেকে অনেক সময় ক্যান্সার তৈরি হয় এখানে। দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত আপনাদের এই পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে চাইলে ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভির পর্দায়।